আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে 10.7 এন্ড এই চ্যাপ্টারের হচ্ছে মেইন উদ্দেশ্য কি? এটা তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে এরিয়া ফাইন্ড আউট করা। ঠিক আছে? এরিয়া বের করা। কিসের এরিয়া? মনে করো ধরো যে তোমাদেরকে যদি আমি এরকম একটা বক্ররেখা আঁকি, এখন এই বক্ররেখাটা ধরো যে এই অংশটুকুকে মনে করো যে এই অংশটুকু জুড়ে আছে, ঠিক আছে? এই অংশটুকু জুড়ে আছে আর কি। এখন এই যে কতটুকু অংশকে আসলে জুড়ে রাখছে এক্স অক্ষ, ধরো এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, মনে করো সে এরকম করে ছেদ করছে আর কি, এক্স অক্ষকে ছেদ করছে আবার ওয়াই অক্ষকে ছেদ করছে, ঠিক আছে? তার মানে কি ও একটা পোর্শন জুড়ে আছে না, একটা একটা তো এরিয়া জুড়ে সে আছে আর কি। হ্যাঁ, বা সে হচ্ছে এক্স অক্ষকে ওয়াই অক্ষকে একটা পোর্শন জুড়ে ছেদ করছে, তার মানে এখানে একটা এরিয়া উৎপন্ন হয়েছে, একটা ক্ষেত্র উৎপন্ন হয়েছে। তখন এই যে ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? তো নর্মালি বিষয়টা আসলে ঘটনাটা কি করি আমরা ডিফারেন্সিয়েশন সময় আমরা কি করি যে আমরা তোমার হচ্ছে এই যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পয়েন্ট আসলে ঢাল বের করি। মানে ডিফারেন্সিয়েশনের কাজটাকে, ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে ঢাল বের করা, তাই না? এই যে এরকম স্পর্শক আঁকা, বিভিন্ন বিন্দুতে তোমার হচ্ছে এরকম স্পর্শক আঁকা, এবং এই রেখাটা ঢাল কতটুকু, ওয়াই মানে এম কতটুকু, এম এর ভ্যালুটা বের করা। এম এর ভ্যালু কি? ডিওয়াই বাই ডিএক্স, নর্মাল জিনিস। এই রেখাটাকে যদি আমি ওয়াই দ্বারা ডিনোট করি তাহলে হচ্ছে এক্স এর সাপেক্ষে মানে এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে আমি ভাঙতেছি। এক্স অক্ষের সাপেক্ষে ভাঙা মানে কি? এক্স অক্ষের সাপেক্ষে ভাঙা মানে হচ্ছে এই ধরো হচ্ছে এই যে এক্স অক্ষের সমান্তরালে একটা পোর্শন আমি নিচ্ছি, সাপোজ এই ধরো যে একটা এরকম একটা পোর্শন আমি কেটে নিচ্ছি, ঠিক আছে? মানে পুরো ক্ষেত্রের মধ্যে থেকে আমি এইটুকু পোর্শন আমি কেটে নিচ্ছি ভিতর থেকে। তো এই পোর্শনটাকে আমি বলবো হচ্ছে ডিএক্স। এইটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয় তাহলে এটা হবে ডিএক্স, এই ছোট পোর্শনটুকু। তো হচ্ছে আমি ডিএক্স এর সাপেক্ষে কি করতেছি? আমি ডিএক্স এর সাপেক্ষে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতেছি ওয়াই কে। এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেশনের বেলা কি করতেছি আমরা? তো এটা হচ্ছে বিষয়টা এরকম যে আমি প্রিন্ট করে দিচ্ছি এগুলা। ধরো যে আমি হচ্ছে পুরা অংশটুকুকে সাপোজ ধরো অনেকগুলা ভাগে ভাগ করলাম। কিরকম? ধরো যে এরকম আর কি, যে এরকম অনেকগুলা ভাগে হচ্ছে আমি এটাকে ভাগ করতেছি সাপোজ, ঠিক আছে? এই করে ফেললাম। এখন করার পরে এবার হচ্ছে আমি কি করবো, বিষয়গুলো হচ্ছে তোমার একটা একটা করে এরকম এটা একটা মানে সমান একটা দাগ টানবো আর কি, ঠিক আছে? মানে কোনো বেকার দ্বারা দাগ হবে না, এরকম সমান দাগ হবে। তোমাদেরকে যখন হচ্ছে আমি ইন্টিগ্রেশন বুঝাইছিলাম তখন হচ্ছে আমরা এরকম ধরনের আর কি তোমাদেরকে আমি এরকম করে আর কি জিনিসগুলো বুঝাইছিলাম যে এইভাবে ভাবে তুমি হচ্ছে দাগ টেনে টেনে বিষয়গুলা তোমাকে আমি ক্লিন করে বুঝাইছিলাম যে এই হচ্ছে মূলত আমাদের ক্ষেত্রের ক্ষেত্রফলটা এভাবে করে বিভিন্ন বক্সে আর কি, মানে একই রকম বক্সে, বুঝছো? মানে এখানে আমরা আসলে কোনো বেকার কোনো গোলাকার বক্স রাখবো না, কোনো বক্ররেখা আলা মুখ রাখবো না, আমরা সবগুলো তোমার হচ্ছে এরকম আয়তক্ষেত্র করতে মানে করবো। ওকে, তো এখন এই যে ঘটনাটা করছি তার মানে তোমার এখন কাজটা কি? ধরো যে তোমার হচ্ছে এখান থেকে শুরু হবে, তাই না? ধরলাম যে এখান থেকে তোমার হচ্ছে 0, এখানে সাপোজ ধরো তোমার হচ্ছে 10, তার মানে আমার লিমিট হচ্ছে এখানে কি 0 থেকে 10, লিমিট হচ্ছে আমার 0 10। আর লিমিট 0 থেকে 10 এবং এর মধ্যে কিন্তু অনেকগুলো অংশ আছে। সো আমরা যেটা নরমালি করি যে আমরা যদি একটা এরিয়া বের করতে চাই, আমরা যেখানে এতগুলো ভাগে ভাগ করছি, সো আমরা যদি প্রতিটা ভাগকে যোগ করি, ধরলাম যে এটা তোমার হচ্ছে 0.2 লিমিট, এটা হচ্ছে 0.4, এটা হচ্ছে 0.6, এভাবে করে করে 10 পর্যন্ত আসছে, তাই না? তো আমরা এখন তোমার 0 থেকে 0.2 নিলাম, 0.2 থেকে 0.4 নিলাম, 0.4 থেকে 0.6 নিলাম, এভাবে সবগুলো যোগ করলাম একটা একটা করে, সব যোগ করলাম। দেখো এতগুলো যে যোগ করবা, তো এতগুলো যোগ করতে কি টাইম লাগবে না? তা আমরা কি করি? আমরা এটার বদলে কি করি? আমরা এটার বদলে হচ্ছে ডিরেক্টলি 0 থেকে 10 পর্যন্ত ইন্টিগ্রেশন করি, তাই না? এই হচ্ছে আমাদের কাজ। যেমন এখন যদি জাস্ট এই রেখাটার আমরা সমীকরণটা নিব, ধরলাম হচ্ছে এটা রেখাটার সমীকরণ হচ্ছে তোমার সাপোজ ধরো যে এক্স স্কোয়ার প্লাস 3√x, সাপোজ মনে করো যে এটাকে আমরা হচ্ছে এখন ইন্টিগ্রেশন করবো কার সাপেক্ষে? ডিএক্স সাপেক্ষে। ডিএক্সটা কি? ওই যে একটা পোর্শন আমি আর কি এখান থেকে কেটে নিছি, সেই পোর্শনটুকু আর কি, এটা সাপেক্ষে একটা পোর্শন আমি কেটে নিছি, তারপর ডিএক্স সাপেক্ষে ইন্টিগ্রেশন করি। তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের মেইন উদ্দেশ্য আর কি। তো মানে ইন্টিগ্রেশন করে আমরা হচ্ছে এরকম করে মানে বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি। সো আমরা ভাগ ভাগ করে যোগ না করে আমরা ডিরেক্টলি ইন্টিগ্রেশন করি, কারণ ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা। এটা তো তোমাদের প্রথম দিনের ক্লাস, প্রথম দিন তো আমরা এই জিনিসগুলো শিখছিলাম, তাই না? যে ইন্টিগ্রেশন কি আসলে। তো এখন দেখো এই যে নির্দিষ্ট যোগজ ব্যবহার করে, নির্দিষ্ট যোগজ মানে কি? নির্দিষ্ট যোগজ মানে হচ্ছে যে অনির্দিষ্ট না, লিমিট আছে যার। এই দেখো এ টু বি আর কি, তার মানে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ টু বি ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স। এফ এক্সটা কি?
এফ এক্স হচ্ছে সাপোজ ধরো এই ফাংশনটা এক্স স্কোয়ার প্লাস 3 √x সাপোজ। তার মানে এখানে একটা ফাংশন থাকবে, এখানে লিমিট থাকবে, ইন্টিগ্রেশন করতে হবে, এটাই হচ্ছে তোমার কাজ। এবং এখানে আসলে দুই ভাবে করা যায়। যেমন আমি যদি একটু আগে তোমার যেটা দেখালাম, ধরো যে এই যে একটা ক্ষেত্রফল, তো এখানে আসলে দুটো জিনিস করতে পারতাম আমি, সেটা হচ্ছে আমি হয় এক্স সাপেক্ষে করতে পারতাম, অথবা আমি হচ্ছে ওয়াই এর সাপেক্ষে করতে পারতাম, ওয়াই এর সাপেক্ষে। সাপোজ ধরো এই এখান থেকে একটা প্রশ্ন আমি কেটে নিচ্ছি, সাপোজ এখান থেকে একটা প্রশ্ন আমি কেটে নিচ্ছি, এটা হয়ে যাবে কি ডিওয়াই। তার মানে এই দেখো, এই যে ওয়াই এর সাপেক্ষে করা যায়, ঠিক আছে। এবং আচ্ছা এটা না, মানে তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, মানে তুমি আর কি ডিওয়াই এর সাপেক্ষে করতে পারো, ডিএক্স এর সাপেক্ষে করতে পারো। ডিএক্স ডিওয়াই উভয় আসলে প্রযোজ্য, এখানে কোনো প্রবলেম নেই, তুমি যেটা খুশি সেটা করতে পারো, তোমার যেটা আসলে কমফোর্টেবল ফিল হয়। নরমালি হচ্ছে আমরা ডিএক্স দ্বারাই করি, এখানে তুমি ডিওয়াই আর কি তোমার নরমালি ভাবে করা হয় না, বাট তুমি চাইলে করতে পারবা, কোনো প্রবলেম নেই এখানে। তো আমাদের মোটামুটি আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো যেমন আমরা যদি একটু দেখি প্রথম যে অঙ্কটা দিচ্ছে উদাহরণ একের, আসলে উদাহরণটা দেখলে আমাদের একটু অঙ্কগুলা করতে সুবিধা হবে। আর যেহেতু তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা আমরা এর আগে কোনোদিন করি নাই এই ধরনের চ্যাপ্টার, তো আমরা অবশ্যই একটু উদাহরণটা দেখে তোমাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। ক্লিয়ার না করলে কিন্তু আসলে অনুশীলনীতে গিয়ে কোনো লাভ হবে না। যেমন দেখো উদাহরণ এক দিছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা কি আসলে? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x টা কি, আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এটা কি আসলে? এটা হচ্ছে একটা কোনিক্স। তোমাদেরকে চ্যাপ্টার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 এ পড়ানো হবে কোনিক্স। কোনিক্সটা কিরকম? কোনিক্স তোমার তিন ধরনের আছে, আমাদের এখানে তিন ধরনের কোনিক্স দেখবো। নাম্বার 1 হচ্ছে প্যারাবোলা, অর্থাৎ উপবৃত্ত, পরাবৃত্ত। নাম্বার 2 হচ্ছে ইলিপস, এন্ড নাম্বার 3 হচ্ছে হাইপারবোলা। তো এটা হচ্ছে তোমার পরাবৃত্ত, এটা হচ্ছে তোমার উপবৃত্ত, এটা হচ্ছে তোমার অধিবৃত্ত। এখন এই যে এরকম এরকম ভাবে এরকম জ্যামিতির শেপ আছে, এর সাথে তোমার হচ্ছে সার্কেল আছে, বৃত্ত আছে, এরপরে তোমার হচ্ছে বিভিন্ন রকমের আদার, মানে তোমার হচ্ছে বক্ররেখা গুলো আছে, ঠিক আছে। মানে এগুলো তো তোমার হচ্ছে একটা নির্দিষ্ট শেপ আর কি। এছাড়া অন্যান্য মানে উৎপাটন শেপও আছে আর কি, উল্টাপাল্টা শেপও আছে আর কি। আচ্ছা, তো এই পর্যন্ত বুঝলাম। এখন এই যে প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা ও সার্কেল, এই জিনিসগুলো আসলে তোমাদের ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 এ শেখানো হয়। প্রবলেম যেটা হয়েছে যে তোমাদেরকে হচ্ছে আমি এখন পর্যন্ত কোনিক্স দেখাই নাই। তো কোনিক্সটা না দেখার কারণে তোমাদেরকে হচ্ছে এই জিনিসগুলো একটু বলতে প্রবলেম হতে পারে আমার। যেমন এগুলা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, পরাবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, অধিবৃত্তের ক্ষেত্রফল, এগুলো আমাদের বের করতে হবে। তো এর জন্য হচ্ছে আমাদের ওদের একটা নিজস্ব সূত্র আছে, সেই ফর্মুলাটা আসলে কিভাবে আসছে সেটা ডেভেলপ করতে হবে। মানে ধরো যে এই চ্যাপ্টার গুলো যখন যাবো, যে আমরা যখন তোমার হচ্ছে কোনিক্স নিয়ে পড়বো যখন সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 এ, তখন হচ্ছে এদের ক্ষেত্রফলে ডিরেক্টলি ফর্মুলা আমরা শিখবো, তাই না? ডিরেক্ট ফর্মুলা গুলা। এখন ওই ফর্মুলা গুলা কোত্থেকে আসছে, ওই ফর্মুলা গুলা কোত্থেকে আসছে, সেগুলো হচ্ছে আমরা এই চ্যাপ্টারে শিখবো। আমাদের আসলে দরকার যেটা, ধরো যে বিভিন্ন রকম কলেজ গুলোতে যেটা, মানে ধরো যে নটরডেম কলেজের কথা যদি আমি বলি, অলওয়েজ তোমার হচ্ছে কনিক্সটাকে আগে পড়ানো হয়। ধরো যে জ্যামিতি, বৃত্ত, মানে সরলরেখা, বৃত্ত, এরপরে তোমার কনিক্স পড়ানো হয়। ক্যালকুলাস তোমার হচ্ছে এর পরে ধরা হয়। তো আমাদের যেহেতু আসলে একটু জিনিসটা উল্টা হয়ে গেছে, মানে আমরা তোমার হচ্ছে কনিক্সটাকে পরে ধরছি, মানে ধরি নাই। তো আমরা হচ্ছে ডিরেক্ট আগে ক্যালকুলাস নিয়ে কথা বলতেছি আর কি আমাদের ভিডিও গুলাতে। তো আসলে আমাদের কাছে একটু এক্সপ্লেন করতে একটু ঝামেলা হতে পারে, বাট আশা করি তোমাদের তেমন একটা প্রবলেম হবে না। তোমার জাস্ট এটাকে পরাবৃত্ত না বুঝতে পারলো, তোমার জাস্ট এটাকে একটা সমীকরণ হিসেবে বিবেচনা করো। ধরো যে এটা একটা সমীকরণ, এটা সমীকরণ, তাইলেই হবে। পরাবৃত্ত যে সমীকরণ সেটা তোমার না বুঝলেও চলবে। নয় সময় কিন্তু বলে দিবে যে পরাবৃত্তের আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো, তখন তুমি আবার এরকম ফর্মুলা ভুলে যেতে পারো, মানে এটা সমীকরণটা। জাস্ট ওই জন্য তোমাকে জাস্ট দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে ধরো যে এরকম দেখো, এই যে একটা তোমার হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম। এখন এখানে 4 ধরনের পরাবৃত্ত সমীকরণ তোমাকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? 4 ধরনের সব পরাবৃত্ত সমীকরণ তোমাকে দেখাই দিচ্ছি। মনে করো এইটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই যে এটা, ঠিক আছে? এইটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ax, এইটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ay, ঠিক আছে? মানে আমরা জানি যে উপরের দিকটা পজিটিভ আর রাইট সাইডটা পজিটিভ। মানে ওয়াই অক্ষের উপরে পজিটিভ আর এক্স অক্ষের রাইট সাইডে পজিটিভ। সো এই দিকে পজিটিভ পজিটিভ, আর এখানে কি নেগেটিভ নেগেটিভ, ঠিক আছে? তাহলে তোমাদের আশা করি তোমাদের সেটা বুঝতে পারছো। আর উপরে গেলে এক্স, আর ডান পাশে বাম পাশে হলে ওয়াই স্কোয়ার। তার মানে দেখো এই যে এখানে দেখো কি দিচ্ছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, তার মানে এই যে এটা হচ্ছে কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax পরাবৃত্ত। দেখছো, এটা পরাবৃত্ত, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, তার মানে এটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay পরাবৃত্ত।
তাই না? তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে এবার তোমার ফিগারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এবার দেখো চিন্তা করে, আমি যদি একটু ক্লিন করে দিচ্ছি এটাকে, সাপোজ দেখো, এখন মনে করো যে আমি যখন সেই পরাবৃত্ত ফিগারটাকে ড্র করি, সাপোজ এই যে একটা পরাবৃত্ত ফিগার ড্র করলাম, মনে করো যে y² = 4ax, আমাদের প্রশ্নের পরাবৃত্ত হচ্ছে, প্রথম পরাবৃত্ত হচ্ছে এটা। আচ্ছা, এখানে আমাদের অবভিয়াসলি একটা অ্যাক্সেস দিতে হবে। এই অ্যাক্সেসটা তোমার হচ্ছে এই যে 0,0 বিন্দুতে তোমার হচ্ছে স্পর্শ করবে। কারণটা এখন তোমার বুঝবা না, আসলে ঘনিষ্ঠ বললে তোমার বুঝতে পারতাম। মানে যখন হচ্ছে এরকম সমীকরণ হয়, এরকম সমীকরণ অলওয়েজ তোমার হচ্ছে x অক্ষ আর y অক্ষকে এই যে 0,0 বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে তোমার হচ্ছে এরকম আর কি, আমি এটাকে একদম মিলাই আঁকছি। আবার সেম ভাবে x² = 4ay, এটা তোমার হচ্ছে এই যে এরকম একটা অংশ হবে। তাহলে যে x² = 4ay, তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এই যে অংশটুকু, ঠিক আছে? এই অংশটুকু কি বলতো? এই দুটা পরাবৃত্তের কি একে অপরকে কি ছেদ করছে? ছেদ করে কি হয়েছে? একটা এরিয়া ক্রিয়েট করছে না? এর মধ্যে একটা এরিয়া ক্রিয়েট করছে না? দেখছো, একটা এরিয়া কিন্তু ক্রিয়েট করে ফেলছে। তো এখন এই যে এরিয়াটা ক্রিয়েট করছে, এবার কোয়েশ্চেনটা কি? এবার কোয়েশ্চেন হচ্ছে এই যে আবদ্ধ ক্ষেত্রটা, এই যে আবদ্ধ ক্ষেত্রটা, এই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে মেইন ঘটনা। তাহলে তোমাদের আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এবার, যে এই চ্যাপ্টারের তাহলে এবার উদ্দেশ্যটা কি? এই চ্যাপ্টারের উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে এরকম বিভিন্ন রকমের শেপ দিবে তোমাকে, তোমাকে হচ্ছে সেই শেপগুলোর মধ্যে থেকে যে আবদ্ধ ক্ষেত্রটা, সে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। সো হুইচ ইজ ভেরি টাফ। মানে ইফ ইউ ডোন্ট নো ইন্টিগ্রেশন, দেন ইটস কাইন্ড অফ ইম্পসিবল টু ইউ। কারণ এটা কখনো তুমি বের করতে পারবে না অন্য কোনো টেকনিক দিয়ে। তো এখানে তোমাকে অবভিয়াসলি ইন্টিগ্রেশনটাই জানতে হবে। ইন্টিগ্রেশন ছাড়া কখনোই আসলে এই ধরনের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করা পসিবল না। তাহলে আশা করি তোমাদের এবার ইন্টিগ্রেশনের একটা লাইফ, মানে একটা, মানে কি বলবো, একটা ডেইলি ইউজ তো বুঝে গেছো যে এতদিন যে আমি ইন্টিগ্রেশন শিখছি, তাহলে এবার আসলে আমরা মেইনলি বুঝতে পারবো যে হ্যাঁ, এই কাজে আসলে মেইন ইন্টিগ্রেশনটা ইউজ হচ্ছে। মানে এইটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ধরো যে কোনো ধরনের মেকানিক্যাল মেশিনের পার্ট বলো, বা তোমার হচ্ছে তুমি একটা কোনো কিছু ডিজাইন করতেছো, সেখানে একটা পার্ট বলো, সেটা একটা এরিয়া তোমাকে বের করতে হতে পারে, সেক্ষেত্রে তোমাকে আসলে ইন্টিগ্রেশনটাই করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। মোটামুটি তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো এবার দেখো আসলে তাহলে ওরা কি করছে। তোমাকে যেটা আমি বললাম যে তোমাকে আসলে এখানে একটা, মানে টানতে হবে আসলে। তো আমি মনে হয় একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আহ, ছোট একটা অংশ তোমাকে অবশ্যই কাটতে হবে, না কাটলে হবে না, ঠিক আছে? এবং যখন হচ্ছে তুমি এরকম করে কেটে নিবা, তখন তুমি এইটাকে হচ্ছে হচ্ছে সেই ক্ষুদ্র অংশটুকু, হ্যাঁ, ধরো যে এটা হচ্ছে সেই ক্ষুদ্র অংশটুকু, এবং এই অংশটুকু কাটার পরে এইটার সাপেক্ষে তুমি হচ্ছে বাকি পুরাটুকু ইন্টিগ্রেশন করবা, বাকি পুরাটুকু। যেমন ওরা করছে দেখো, এই যে পি আর বি, পি আর আর নিচে আর কি, এখানে একটা টান নিচে আর কি, ঠিক আছে? এরপর তোমার হচ্ছে এখানে এ আর বি লম্ব টানছে। আচ্ছা, এ পর্যন্ত তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো এখানে আসো, এবার মেইন অঙ্কে চলে আসো। দেখো কি করছে। প্রথমে হচ্ছে সমীকরণ দুটাকে তোমার হচ্ছে একটা নাম্বার দিয়ে দিচ্ছে আর কি, 1 2 রোমান 1 2। এরপরে রোমান 1 থেকে কি করছে, না, এবার তোমার হচ্ছে সমীকরণ 2 আর 1 হচ্ছে বিয়োগ করছে। বিয়োগ করে এখানে আমাদের আসলে মেইন পারপোজটা কি? মেইন পারপোজটা হচ্ছে এখানে মেইনলি আমাদের লিমিটটা ফাইন্ড আউট করা। লিমিট তোমাকে কোয়েশ্চেন কিন্তু কোনো বলে দেবে না যে লিমিটটা কত হবে, তাই না? তুমি যে ইন্টিগ্রেশনটা করবা, ইন্টিগ্রেশন তোমার লিমিটটা কত হবে তোমাকে কিন্তু কোয়েশ্চেনে সেটা বলে দেবে না, তোমাকে সেটা বের করতে হবে। তার মানে তোমাকে হচ্ছে ছেদ বিন্দু বের করতে হবে। এই যে ছেদ বিন্দুটা, এই যে ছেদ বিন্দুটা দেখো, এই যে ছেদ, এখানে এখানে একটা ছেদ বিন্দু, এবার এই যে এখানে একটা ছেদ বিন্দু, এইটা হয়তো বা তুমি কোয়েশ্চেন দেখে বুঝতে পারতেছো যে এটা তোমার হচ্ছে 0,0, বাট এইটা তুমি বুঝতে পারবা, এটা তুমি বুঝতে পারবা না। তো এটা তোমাকে কি করতে হবে? বের করতে হবে। তো এটা কিভাবে বের করবা? খুবই সিম্পল। দেখো, এটা তোমাকে হচ্ছে এই যে এরকম প্রসেস অ্যাপ্লাই করতে হবে, এরকম যোগ বিয়োগ গুণ ভাগ করে তোমাকে প্রসেসটাকে বুঝে বুঝে আর কি তোমাকে লিমিটটা বের করতে হবে। যেমন এখানে ওরা তোমার হচ্ছে বিয়োগ করছে, তো তাহলে যেখানে বিয়োগ করে কি হবে, তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে -4ax - y, ঠিক আছে? বিয়োগ করলে আর কি, তো এই যে এক্স মাইনাস ওয়াই আর কি। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে ওরা এই যে এখানে একটা মিডল টার্ম করে x - y = 0, এটা একটা রাশি পাইছে, ইট মিনস x = y। আর আরেকটা রাশি পাইছে কি, সেটা তোমার হচ্ছে যে x + y = 4a। তাহলে x + y যদি 4a হয়, তাহলে y যদি x হয়, তাহলে টোয়াইস x = 4a, তাই না? আচ্ছা, এরপরে কি করছে দেখে নি। আচ্ছা, 1 থেকে y² = 4ax, x² = 4ax, এই যেখানে তোমার হচ্ছে এই যে y এর জায়গায় x বসাই দিছে, ঠিক আছে? তো y = x। এবং এই দেখো এখানে এই
4a x টাকে তোমার হচ্ছে বাম পাশে আনছে, এবার x কমন নিয়ে x মাইনাস 4a হয়ে গেছে, তাহলে x ইজ ইকুয়াল টু 4a অথবা x ইজ ইকুয়াল টু 0। এই যে x এই x টার জন্য তোমার আমার কাজটা খেয়াল করো, এই x এর জন্য তোমার হচ্ছে 0 আর এই x এর জন্য তোমার হচ্ছে 4a পাইছে। তো এই x0 তো আমরা আগে থেকে বুঝতে পারছি যে এটা তোমার হচ্ছে মূল বিন্দু, আর আইটা তোমার হচ্ছে 4a, এই 4a টা তাহলে কোনটা, এই 4a তোমার হচ্ছে এই যেটা 4a। তাহলে ছেদবিন্দু যেহেতু তোমার হচ্ছে y এর সমান, তার মানে তোমার হচ্ছে এখানে y এর ভ্যালু কি হয়ে যাবে, 4a হয়ে যাবে। তো এখানে 0,0 এটা তোমার হচ্ছে 4a,4a, তাহলে আমাদের মোট দুটা রাশি পেয়ে গেছি, আমরা দুটা ছেদবিন্দু আমরা পেয়ে গেছি। তাহলে একটা তোমার হচ্ছে 4a,4a, আর এটা তোমার হচ্ছে 0,0। তাহলে ছেদবিন্দু পেয়ে গেলাম, তাহলে লিমিট পেয়ে গেছি। এখন কথা হচ্ছে তাহলে আমি কোনটা নিব, আমি কি হচ্ছে এখানে যে জিরোটা আছে, তার মানে এখানে এই যে জিরোটা, এই যে জিরোটা, ঠিক আছে, আর এই 4a আমরা কি এই 0 আর এই 4a নিব, নাকি আমরা এই 0 আর এই 4a নিব, মানে আমরা কোনটা নিব সেটা তো আমরা জানি না। তো আমাকে এখন ধরতে হবে যে আমি কোন দিক থেকে আসলে ইন্টিগ্রেশন করব। মানে আমি তো আসলে এখান থেকে নিতে পারতেছি না ইন্টিগ্রেশনটা, মানে এখান থেকে তোমার ঝামেলা যেটা হচ্ছে যে এখানে আসলে কোনো তোমার হচ্ছে এরিয়া আসলে এই পাশে নাই, তো যার কারণে হচ্ছে আমরা এই দিক থেকে নিতে পারতেছি না। তো আমরা হচ্ছে এখান থেকে নেওয়াটা বেটার, বেটার দেখতেছি আমি, যেখানে আমি একটা মানে এটাকে ছেদ করাতে পারতেছি আর কি, এই মানে ছোট পোর্শনটুকুকে আর কি। তো এইটা তাহলে কি হবে, তাহলে এবার হচ্ছে যেটা আমি একটু আগে আসলে একটু মিসকনসেপশনের মধ্যে মানে তোমাদেরকে বলে ফেলছিলাম যে এটা তোমার হচ্ছে ডিওয়াই, না আসলে এটাই ডিএক্স, না আমি একটু উল্টা বলে ফেলছি। যখন তুমি হচ্ছে এক্স অক্ষের উপর দাঁড়া করাবা তখন এটা হচ্ছে ডিএক্স, আর যখন তুমি হচ্ছে এভাবে ওয়াই অক্ষের উপর দাঁড়া করাবা তখন হচ্ছে এটা ডিওয়াই, ঠিক আছে। আমি একটু ভুলে উল্টা বলে ফেলছিলাম, হোয়াট এভার। তাহলে দেখো এবার, তাহলে আমাদের ইন্টিগ্রেশন তাহলে কি হবে বলতো, ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে এই পরাবৃত্তের ক্ষেত্রফল থেকে তুমি যদি এই পরাবৃত্তের ক্ষেত্রফল বাদ দাও, কি বললাম আমি আবারও বলতেছি, ধরো যে এই যে একটা পরাবৃত্ত, এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্ত এবং হচ্ছে এই হচ্ছে একটা পরাবৃত্ত। এখন এইটার মধ্যে দেখো তুমি যখন এই পরাবৃত্তের ক্ষেত্রফলটা আঁকবা, ধরো তুমি এই পরাবৃত্তের ক্ষেত্রফল তুমি বের করতেছো, আমাদের এই পরাবৃত্তের ক্ষেত্রফল কত, ইন্টিগ্রেশন অফ আমাদের ইয়েটা কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএক্স, তাই না। এটা হচ্ছে এই পরাবৃত্তের ক্ষেত্রফল কত, ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএক্স। আর এই পরাবৃত্তের ক্ষেত্রফল কত, ইন্টিগ্রেশন অফ কত বলো, এক্স স্কোয়ার 4a এক্স স্কোয়ার ডিওয়াই, তাই তো, মানে উল্টায় যাবে আর কি বিষয়টা। তাহলে এই পরাবৃত্তের ক্ষেত্রফল থেকে যখন হচ্ছে আমরা এই পরাবৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিব, তখন কি হবে, তখন হচ্ছে এই পোর্শনটুকুর ভ্যালু আমি পেয়ে যাব, এই পোর্শনটুকু, এইটা মাইনাস হচ্ছে এইটা, দেখো এই যে y1 মাইনাস y2, ঠিক আছে, y1 মাইনাস y2। তাহলে এটা যদি হয়ে থাকে, আচ্ছা একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে যে তোমার যদি মানে মানে তোমার যে ডিএক্স কে নাও, যদি তোমার ডিএক্স কে নাও তাহলে তুমি ডিওয়াই আনতে পারবা না। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই হচ্ছে ওই যে ওয়াই এর জন্য একটা সমীকরণ বের করে নিতে হবে। ধরো যে এখানে যাবো যে এক্স স্কয়ার 4ay আছে, তোমার কাজ হচ্ছে এখানে এই যে এই ওয়াই এর একটা সমীকরণ বের করে নেওয়া, অর্থাৎ এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay থেকে তুমি হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার বাই 4a, এরকম একটা প্রশ্ন তুমি বের করে নিবা, ঠিক বুঝতে পারছো। তাহলে কি হবে, তুমি এখানে একটা y পেয়ে গেলা এবং এখানে তুমি কি পাইছো, এখানে অলরেডি y ছিল আর কি, যে সেটা কি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, তার মানে y ইজ ইকুয়াল টু রুট ওভার 4ax। তাহলে এটা y1, এটা কি হবে, এটা y2 হবে, ঠিক আছে। মানে এইটা সমীকরণ থেকে ডিরেক্টলি আমি বলতে পারি যে এটা রুট ওভারটা সরাই দিলে y1। আর এটা কি, এখানে যেহেতু তোমার এক্স স্কয়ার দিয়েছো, এখান থেকে হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার বাই 4a বের করে নিলাম। ওকে, তাহলে এখান থেকে যদি আমি হচ্ছে এটা বাদ দেই, তাহলে দেখো এই যে y1 মাইনাস y2, ইট মিনস এইটা থেকে এটা বাদ দিচ্ছে ওরা, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, এই যে y1 এর ভ্যালু তোমার হচ্ছে রুট ওভার 4ax আর y2 হচ্ছে তোমার এক্স স্কয়ার বাই 4a, দেখছো, মানে y এর একটা সমীকরণ বের করে নিতে হবে। কেননা কি বলতো, আমি dx ধরছি, আমি একে dx পোর্শনটুকু কাটছি, তো যেটা কাটবো তার উপর ডিপেন্ড করতেছে। এখন যদি সাপোজ ধরো আমি যদি এরকম একটা পোর্শন নিতাম, তোমাকে সব একদম ব্রিফলি ডিসকাস করতেছি বিষয়টা, যদি আমি এরকম একটা পোর্শন নিতাম তাহলে কি করতাম, তাহলে হচ্ছে আমরা এখান থেকে এক্স এর সমীকরণ বের করতাম, সাপোজ ধরো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 4a, আর এখান থেকে ডিরেক্টলি তোমার দাওয়াই ছিল, সো আমরা কি করতাম যে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 4ay, মানে জিনিসটা কি হতো, উল্টায় যেত, বুঝতে পারছো, জিনিসটা উল্টায় যেত, অর্থাৎ তখন কিন্তু লিমিটও চেঞ্জ হয়ে যেত, তখন লিমিট কি হয়ে যেত, তখন লিমিট হয়ে যেত তোমার সাপোজ ধরো যে এই 0 থেকে এই 4a, যদিও ভ্যালুগুলো সেম এখানে, বাট সবসময় তো সেম থাকবে না অন্যান্য অঙ্কে, বাট তখন লিমিটটা চেঞ্জ হয়ে যেত। যাক, এতক্ষণ তোমাদের যেটা বললাম তোমাদের আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে।
তো এবার হচ্ছে আমি তাহলে তোমাদেরকে দেখাই তাহলে ঘটনা কি হয়েছে অঙ্কের মধ্যে। তো লিমিট 0 to 4a y1 minus y2 dx, তার মানে এইটা থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি। তো এইটা থেকে এই পোর্শনটুকু থেকে যদি আমি এই পোর্শনটুকু বাদ দিয়ে দিই, তাহলে মানে এই যে অংশটুকু, এই যে বাড়তি যে অংশটুকু, এই বাড়তি অংশের ক্ষেত্রফল আউট হয়ে যাচ্ছে, থাকবে হচ্ছে অনলি এইটুকু। তো এইটুকু থাকা মানে কি, এটুকু থাকা মানেটা হচ্ছে যে আমরা তখন এটুকু ক্ষেত্রফলটা পেয়ে যাব। সো দেখো এই যে √4x - x²/4a dx, তাহলে এটাকে হচ্ছে আমাদের এখন ইন্টিগ্রেশন করতে হবে আমাদের। এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, এখানে তোমার দুটা পোর্শন, যে একটা তোমার হচ্ছে √4a, সো এটা কি, এটা তোমার হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার, তো √2 আর কি, 2 আমি বের করে নিচ্ছি বাইরে, কনস্ট্যান্ট, এটা বাদ। আবার এখানে তোমার হচ্ছে দেখো 1/4, এটাও কি এটা কনস্ট্যান্ট, সো এটাকে বাদ বের করে নিলাম, থাকলো কি তাহলে √x আর হচ্ছে এখানে x²। তোমার সবাই পারো ইন্টিগ্রেশন, x² কে x⁻½ কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x⁻½ + 1 / ½ + 1, ইট মিনস তোমার হচ্ছে এই যে 2/3 x⁻³ আর x² কে ইন্টিগ্রেশন করলে হয় কি x³/3, তাই না? সো এবার তুমি হচ্ছে এবার তোমার যে লিমিট তুমি অ্যাপ্লাই করো, তাহলে দেখো এখানে লিমিট অ্যাপ্লাই করলে কি হবে, লিমিট অ্যাপ্লাই করার পর তোমার হচ্ছে হবে এটা 16/3a² বর্গ একক। তার মানে তুমি এখানে যদি শুধুমাত্র a এর ভ্যালু তুমি যদি জানো, তাহলে তুমি ডিরেক্টলি এখানে a এর ভ্যালুটা ইনপুট করলেই তুমি পেয়ে যাবা হচ্ছে কি এই পোর্শনটুকুর মেইন ক্ষেত্রফল, যদিও এখানে এর ভ্যালু নাই, সো আমার দরকার নাই। তাহলে আমার এটাই হচ্ছে আমাদের মেইনলি ক্ষেত্রফলটা। তার মানে তোমাদের এখানে কি কি বিষয় ক্লিয়ার হয়েছে আমি তোমাদের বলে রাখতেছি, যে কিভাবে তোমার হচ্ছে নাম্বার 1 তুমি অঙ্কটা প্রসেস করবা। নাম্বার 1 তোমার কাজ হচ্ছে লিমিটটাকে ফাইন্ড আউট করা। নাম্বার 2 কাজটা হচ্ছে যে তুমি তুমি যেটাকে তুমি ধরবা, ডিএক্স ধরবা না ডিওয়াই ধরবা, তার সাপেক্ষে তুমি হচ্ছে ওয়াই অথবা এক্স এর সমীকরণ বের করবা। যেমন এখানে আমি ডিএক্স ধরছি, তাই হচ্ছে আমি ওয়াই এর সমীকরণটা বের করছি। এরপরে আমার কাজ হচ্ছে আমি ওই সমীকরণটাকে যোগ বিয়োগ করব, মানে বিয়োগ করব আর কি, বিয়োগ করে হচ্ছে আমি এটাকে ইন্টিগ্রেশন করব। যদি এখানে আমার একটা পোর্শন থাকতো, তাহলে হচ্ছে আমি ডিরেক্টলি ওই ওয়াই কে ইন্টিগ্রেশন করতাম। যেহেতু এখানে দুটা পোর্শন, সো ওইটা মধ্যবর্তী ক্ষেত্রফল বের করার জন্য আমাকে হচ্ছে দুটা বিয়োগ করতে হবে, সো y1 - y2। তো আই হোপ তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যেমন দেখো উদাহরণ 2 তোমাদের যদি দেখাই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা উপবৃত্ত সমীকরণ, একটা উপবৃত্ত, ইটস অ্যান এলিপস। এটা হচ্ছে একটা এলিপসের সমীকরণ। এই ধরো এই যে তোমাদের যে সমীকরণটা, তোমাদের যদি কোনিক্সটা পড়া থাকতো, তাহলে তোমাদেরকে আসলে এই একটা জিনিস সুবিধা হইতো, সেটা হচ্ছে যে তোমরা সমীকরণটা দেখে বুঝতে পারতা যে এটা আসলে কার সমীকরণ, তাহলে তোমরা একটা আনুমানিক ফিগার রাখতে পারতা। বাট যদিও তোমার এখন যেটা একটু বুঝে নাও যে উপবৃত্তের সমীকরণটা কি, যেমন তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি আমি পরাবৃত্তের সমীকরণগুলো, যে y² = 4ax, এটা তোমার হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। ঠিক তেমনি উপবৃত্তের সমীকরণ তোমাকে একটু দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে এরকম যে x² / a² + y² / b² = 1। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, মানে একটা সাধারণ সমীকরণ। আর x² - y² / b², এটা হচ্ছে হাইপারবোলার সমীকরণ, একটা প্লাস মাইনাসের জাস্ট পার্থক্য। ঠিক আছে, যা তোমার এটা মাথায় রাখবা এই সমীকরণগুলো, কারণ তোমাদের হচ্ছে আসলে যেহেতু তোমার মানে ক্ষেত্রফল জ্যামিতি চ্যাপ্টার পড়তেছো, তো জ্যামিতি চ্যাপ্টারে তোমাদের আসলে মানে অবশ্যই মাথায় রাখতে হবে যে সমীকরণগুলো আসলে কাকে কি ইন্ডিকেট করতেছে। তো একটু বিষয়গুলো একটু তোমার একটু নোট করে রাখবা, যে এটা হচ্ছে উপবৃত্ত এলিপস, এটা তোমার হচ্ছে হাইপারবোলা অধিবৃত্ত। কখন যে কোনটা লাগবে বলা যায় না। যেমন দেখো যে এখানে ওরা হচ্ছে যে ডিএক্স কে নিছে, দেখছো ডিএক্স কে নিছে, সো এখানে হচ্ছে আমাকে একটা ওয়াই এর সমীকরণ বের করতে হবে। এখানে কি কি আছে দেখো, x²/9 আছে, y²/4 আছে। আমার কাজ কি, সবার আগে আমার কাজ হচ্ছে এখান থেকে ওয়াই এর সমীকরণটা বের করা। এই যেমন দেখো এখানে ওয়াই সমীকরণ বের করছে +-2/3 √9 - x², এটাকে হচ্ছে আমি ইন্টিগ্রেশন করব। এই দেখো এখানে দেখছো যে এটাকে ইন্টিগ্রেশন করছে, দেখছো এই যে y dx। তার মানে এখন আমার তাহলে আমার সমীকরণটা বের হয়ে গেছে। তো আমার এখন কাজটা কি, আমার কাজ হচ্ছে এখন লিমিট বের করা। তা লিমিট কিভাবে বের করতে হবে, যেমন দেখো এখানে কি কি দিছে, দেখো নিচে দেখো একটু তাকায় যে 9 + 4, আমাদের সমীকরণ হচ্ছে দেখো a² + b²। তো a² + b², ইট মিনস এখানে তোমার কি কি আছে, x²/9 + y²/4 = 1। তার মানে এখান থেকে বলতে পারতেছি আমরা যে a² = 9 এবং b² = 4, সো a = 3, b = 2। তাহলে আমরা দুইটা ছেদকৃত অংশের মান পেয়ে গেছি। ইট মিনস এখানে যে উপবৃত্তটা আছে, এই উপবৃত্তটা আসলে যতটুকু পরিমাণ ছেদ করছে, অর্থাৎ যেহেতু এক্স এর নিচে এ, সো এটা হচ্ছে এর ভ্যালু, এই যে এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে এর ভ্যালু, ওকে, এটা হচ্ছে এর ভ্যালু, বিষয়টা বুঝো ভালো মতো। তাহলে এটা হচ্ছে তোমার 3, তাহলে এটা কি, এটা 0। আচ্ছা ওটা 0 কিনা সেটা পরে দেখা যাবে। এটা হচ্ছে তোমার 3। আর যেহেতু ওয়াই এর নিচে বি, তার মানে ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ ছেদ করছে, ইট মিনস এটুক হচ্ছে কি, এটুক হচ্ছে 2, এটুক হচ্ছে 2। তাহলে এইটা যদি এক্স অক্ষ হয়, তাহলে এটা হবে তোমার 3,0, সিম্পল হিসাব।
আর যদি এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে এখানে কি হবে, এখানে তোমার ভূত শূন্য হবে, ওয়াই অক্ষে ভূত শূন্য, এক্স অক্ষে কোটি শূন্য। এখানে যে কোটি শূন্য করে দিয়েছে আর এখানে কি করবো, আবার ভুজটাকে শূন্য করে দিব। দেখো তো আমরা খুবই সিম্পলি কি পেয়ে গেলাম বলতো, আমাদের ছেদকৃত বিন্দুগুলো পেয়ে গেছে বলতো, যে ছেদকৃত বিন্দুগুলো এক্স অক্ষকে ছেদ করছে, ওয়াই অক্ষকে ছেদ করছে, আমরা ছেদ বিন্দুগুলো পেয়ে গেলাম। তা 3,0 0,2, তো এটা কি হবে 0,0 হবে। এই দেখো এই হচ্ছে অবস্থা, দেখছো? তাহলে দাদা তাহলে আমাদের লিমিটটা কি হচ্ছে এবার, এইবার হচ্ছে আমাদের ঘটনা ঘটতে হবে, সেটা কি, এবার হচ্ছে আমি এটা নিব, এবার আমি চাইলে দুটাই করতে পারি, এবার আমি চাইলে আমি এটা এটা নিতে পারি, আমি চাইলে এবার দুইটা এটা নিতে পারি। এখন সাপোজ ধরো যে তুমি এটা নিছো, এইটা নিলে তোমার লিমিটটা কি হবে, এটা নিলে তোমার লিমিটটা হবে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ মানে ওয়াই ডিএক্স আর কি এটা। সো এটা যদি ওয়াই ডিএক্স মানে এটা হচ্ছে তোমার ওয়াই, এটা তোমার হচ্ছে ডিএক্স, তাহলে এখানে তোমার লিমিটটা কি হবে, লিমিট হবে তোমার হচ্ছে এই যে 0 থেকে, দেখো বিষয়টা খেয়াল করে, এই যে 0 থেকে 3 হবে, ঠিক আছে, 0 থেকে 3 হবে। আর না সাপোজ ধরো না, তুমি হচ্ছে না এটা কি করবা, তুমি হচ্ছে এটাকে এটার সাপেক্ষে নিবা, এটার সাপেক্ষে তুমি নিবা, সেক্ষেত্রে তোমার কি করবা, মনে করো যে তুমি এটা নিছো সাপোজ, তো সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে তোমার হবে হচ্ছে এটা 0 থেকে 2, ইট মিনস তুমি মনে করো যে ধরো ইন্টিগ্রেশন অফ মানে এক্স ডিওয়াই নিছো আর কি, ঠিক আছে, তুমি এটার এই পোর্শনটুকু নিছো আর কি, সো এটা এক্স, এটা তোমার হচ্ছে ডিওয়াই আর কি। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার হবে হচ্ছে 0 থেকে 2, মানে জিনিসটা উল্টায় যাবে আর কি, বুঝতে পারছো? মানে এখানে যখন তুমি ওয়াই এর উপর নিবা তখন তোমার হচ্ছে ওয়াই এর স্থানাঙ্কগুলো তুমি নিবা, আর যখন তুমি হচ্ছে এক্স এর উপর নিবা লম্ব, তখন তুমি হচ্ছে এক্স এর স্থানাঙ্কগুলো নিবা। তোমাদের মনে হয় এই কনফিউশন তুমি আমি ক্লিয়ার করতে পারছি আশা করি। যদি এটা ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের অঙ্কগুলো করতে অনেক আসলে সুবিধা হবে, মানে উদাহরণগুলোর মাধ্যমে আসলে আমাদের মোটামুটি কনসেপ্ট আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, তো আমাদের যেখানে ওয়াই ডিএক্স দিচ্ছে তার মানে কি এখানে আমরা 0 থেকে 3 নিব লিমিট, তাই না? সো নর্মাল ইন্টিগ্রেশন, দেখো 9 - x স্কয়ার। তো তোমরা অনেকে হয়তো জানো এই প্রশ্ন তোমাদের আমরা শিখাই দিয়েছি ইন্টিগ্রেশনের সময়, যখন তোমার হচ্ছে এই যে এরকম a স্কয়ার মাইনাস x স্কয়ার টার্ম থাকবে, তখন আমাদের কাজ হচ্ছে কি, তখন আমাদের কাজ হচ্ছে x ইজ ইকুয়াল টু a sin থিটা ধরা। এখানে এর ভ্যালু হচ্ছে 3, তার মানে এখানে x ইজ ইকুয়াল টু 3 sin থিটা ধরছি, দেন আমি ইন্টিগ্রেশনটা করছি। এছাড়াও আমাদের তোমার হচ্ছে তোমাদের অনেকেরই শর্টকাট ফর্মুলা জানা আছে, আমাদের যে ফর্মুলা শিটটা আছে সেখান থেকে তোমার ডিরেক্টলি হচ্ছে ফর্মুলা শিটটা থেকে ডিরেক্টলি ইন্টিগ্রেশন করতে পারো। এই যে a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিরেক্টলি ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, ওটা অ্যাপ্লাই করে তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করলেও একই অ্যান্সারই আসবে। সো দেখো এই যে এখানে এই যে ইন্টিগ্রেশন করার পরে ওদের অ্যান্সার আসছে কি, এই যে π/2 প্লাস হাফ সাইন থিটা সাইন পাই মাইনাস, আচ্ছা এটা তো লিমিট অ্যাপ্লাই করছে, এই যে এটা তোমার হচ্ছে অ্যান্সার আসছে থিটা প্লাস সাইন 2 থিটা বাই 2। তাহলে এখানে তুমি লিমিট অ্যাপ্লাই করলে তোমার হচ্ছে 6 পাই বর্গ একক আসবে, 6 পাই বর্গ একক। আচ্ছা তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে ভাইয়া, যে আপনি এতক্ষণ যেটা করাইলেন এটা তো বুঝলাম, যেটা তোমার আপনার হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স আপনি করাইছেন, তার মানে ওয়াই ভ্যালু তোমার, ওয়াই ভ্যালু কি, ওয়াই ভ্যালু তোমার আপনার হচ্ছে যা এই যে এক্স স্কোয়ার বাই 9 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, মানে 4 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9, তাই তো? এটা তো হওয়ার কথা, তাই তো করছে, মানে এখানে দেন হচ্ছে লসাগু নিতে পারে, লসাগু নিলে কি হবে 9 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? সো 4, তাহলে হচ্ছে যেটা তোমার রুট ওভার করলে কি হবে, রুট ওভার করলে তোমার হবে হচ্ছে 2/3, মানে প্লাস মাইনাস 2/3 9 মাইনাস এক্স স্কোয়ার, এন্ড এটা কিসের মধ্যে, এটা রুটের মধ্যে, তাই তো? এটা তোমার হচ্ছে ওয়াই ভ্যালু আমরা পাইছি সমীকরণ থেকে। আচ্ছা এই যে ওয়াই ভ্যালুটা, তার মানে এখানে আমি কি করব তাহলে, প্লাস মাইনাস তো নিব না, শুধুমাত্র 2/3 নিব আর কি। তো 2/3 বাইরে বের করে দিচ্ছি, তাহলে তোমার হচ্ছে 9 মাইনাস এক্স স্কোয়ার, দেন হচ্ছে এটাকে আমি ইন্টিগ্রেশন করবো কার সাপেক্ষে, ডিএক্স এর সাপেক্ষে। লিমিটও আমি নিলে বুঝলাম যে 0 থেকে 3 পর্যন্ত নিছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি কোয়েশ্চেনের মধ্যে এখানে 4 দিছে, এর 4 কোত্থেকে আসলো? হ্যাঁ, এই 4 তো সূত্রের মধ্যেও নাই, বা আমার হচ্ছে কোনো এখানে আমি এখান থেকেও আমি এই যে এখানে যে ধরছি আমি এই এখান থেকেও তো আমি দেখতে পাচ্ছি না জিনিসটা। তাহলে এটা আসলে কোত্থেকে আসলো এই 4টা? একটু বিষয়টা দেখো তো, কোয়েশ্চেন আমরা কি করতে বলো তো, যে এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 1 বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ইট মিনস তোমাকে কি শুধুমাত্র মানে এই যে পুরা বক্ররেখাটার ক্ষেত্রফল বের করতে বলছে, মানে এই পুরো উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে তোমরাই আমাকে বলো যে এই উপবৃত্তের ক্ষেত্রফলের মধ্যে শুধু কি এই প্রশ্নটুকু আছে, শুধু কি এই প্রশ্নটুকু আছে? এই প্রশ্নগুলো কি হয়েছে ভাই, এগুলা কি হারায় গেছে? এগুলা তো হারায় যায় নাই।
কিন্তু মাথায় রাখবা কখনোই পসিবল না পুরো পোর্শনটুকুর ক্ষেত্রফল বের করে একসাথে। আমরা দেখতেছি যে এই পুরো উপবৃত্ত তোমার হচ্ছে সমান 4 অংশে বিভক্ত। আমি যদি শুধুমাত্র এখান থেকে এইটুক নেই এবং এখান থেকে এইটুক নেই, তাহলে এইটা আর এটা যদি গুণ করি, ইট মিনস এটা হচ্ছে আমাদের dx আর এটা হচ্ছে আমাদের y স্কয়ার। এই যে এটা কি মানে লম্ব, মানে আমরা কি জানি যে মানে আমরা অনেক সময় মানে ইয়া বের করি না যে তোমার হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, ইট মিনস দৈর্ঘ্য ইনটু প্রস্থ। কাইন্ড অফ সিমিলার এখানে, যে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। সো আমরা কিন্তু গুণ গুণ করতেছি। এই দেখো, এই যে দৈর্ঘ্য, এই যে প্রস্থ, দেখছো? জিনিসটাকে একটু সিম্পলি চিন্তা করবা, কঠিন করবা না বিষয়টাকে। আয়তক্ষেত্রের মতো যেমন দৈর্ঘ্য ইনটু প্রস্থ করে ক্ষেত্রফল বের করার সময় আমরা সেম ভাবে এখানে এটা করি। দেখো দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে, না সরি, এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, আর এটা হচ্ছে প্রস্থ। তো যাই হোক, তো এই যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলাম আমরা, এইটার মাধ্যমে কি হবে, এটা ক্ষেত্রফলটা বের হবে, তাই না? এটা ক্ষেত্রফলটা বের হয়ে গেল যে জিরো থেকে, এই যে জিরো থেকে 3 নেওয়ার পরে, লিমিটটা 0 থেকে 3 নেওয়ার পরে এটা ক্ষেত্রফল বের হয়ে গেল। কিন্তু বাকি ক্ষেত্রফল আমি কেমনে বের করবো? মানে সহজ কথা কি, যেহেতু হচ্ছে এই প্রশ্নটুকু বাকি 4টা অংশ মানে বাকি 3টা অংশ সমান, তার মানে আমি যদি এই প্রশ্নটুকু ক্ষেত্রফল বের করার সময় যদি হচ্ছে আমি 4 দ্বারা গুণ করি, বাস হয়ে গেল, পুরা ক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে না? পুরা ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে আমরা অনলি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফলটুকু বের করতেছি, বাট আলটিমেটলি 4 দ্বারা গুণ করে আমরা পুরাটার ক্ষেত্রফলই বের করে ফেলতেছি, ঠিক আছে? তো এই কনফিউশন তোমাদের যদি হয়ে থাকে তাহলে তোমার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এন্ড তোমাদেরকে একটা শর্টকাট বলে রাখি, সেটা হচ্ছে যে উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। উপবৃত্তের ক্ষেত্রফল তোমার মানে তোমার হচ্ছে এটা কোন চ্যাপ্টারে শিখবা আর কি, উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। সো এটা হচ্ছে তুমি এটা কি তোমাদের অ্যান্সার জাস্টিফিকেশনের জন্য তুমি এটা মানে মাথায় রাখতে পারো, মানে তোমার অ্যান্সারটা জাস্টিফাইড হয়েছে কিনা, মানে তোমার অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা। যেমন আমাদের এখানে অ্যান্সার কি আসছে, আমাদের এখানে অ্যান্সার আছে তোমার 6 পাই। তাহলে দেখো এখানে এর ভ্যালু কত, আমরা এখানে পাইছি কি এর ভ্যালু, এই যেখান থেকে আমরা কি পাইছি এর ভ্যালু হচ্ছে 3 আর বি এর ভ্যালু কত 2। তাহলে যে পাই ইনটু 3 ইনটু 2, সো এখানে এটা 6 পাই আসবে। তো যদি তোমার হচ্ছে ইন্টিগ্রেশন করা হয় যদি তোমার অ্যান্সার 6 পাই না আসে, তাহলে তুমি বুঝবা যে তোমার অ্যান্সার হচ্ছে ভুল হয়েছে। তো এই জন্য ক্ষেত্রফলের ফর্মুলাগুলো তোমার একটু কাইন্ডলি চ্যাপ্টার 6 থেকে মুখস্থ করে নিও। উপবৃত্তের ক্ষেত্রফল, পরাবৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে, এগুলো মুখস্থ করে নিবা, তাহলে তোমাদের হচ্ছে ওই অ্যান্সারটা আসলে ঠিক হয় কিনা, বা বৃত্তের ক্ষেত্রফল তুমি মানে তোমার হচ্ছে পাই আর স্কয়ার, যেমন এগুলো জাস্ট একটু মাথায় রাখবা, মানে অ্যান্সার জাস্টিফিকেশনের জন্য তুমি এগুলো একটু ইউজ করতে পারবা আর কি। তো মোটামুটি আমাদের আশা করি এই চ্যাপ্টারের মেইন কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি। সো আমরা হচ্ছে তোমার তাহলে এবার এটা আর করালাম না, উদাহরণ 3 নাম্বারটা, এটা তোমার হচ্ছে বৃত্তের ম্যাথ দিছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 16, বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তের ক্ষেত্র, আচ্ছা বৃত্তের সমীকরণ কি, বৃত্তের প্রমিত সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। এটা তোমার হচ্ছে বৃত্তের প্রমিত সমীকরণ, ঠিক আছে। আর বৃত্তের মানে একটা বড় সমীকরণ কি, বৃত্তের বড় সমীকরণ তোমার হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। এখানে জি আর এফ হচ্ছে তোমার কেন্দ্র, মানে এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে। এরকম কিছু একটা, আমি আসলে অত শিওরলি খেয়াল নাই আমার আর কি, এখানে ভুল হতে পারে, বাট হোয়াট এভার আর কি। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ আর কি। সো তোমার একটু এগুলা মাথায় রাখবা এই সমীকরণগুলা। যেমন দেখো যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো যখন হচ্ছে এরকম সমীকরণ দেখবা তখন তুমি মাথায় রাখবা যে ওই সমীকরণে হচ্ছে তোমার জি আর এফ এর ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ এটা কেন্দ্র কি, এটা কেন্দ্র হচ্ছে মূল বিন্দু, কেন্দ্র হচ্ছে মূল বিন্দু, ইট মিনস 0,0 আর কি, 0,0 আর কি, ঠিক আছে। তো জি আর এফ নাই, তার মানে কি এই সমীকরণে জি আর এফ না থাকলে কি থাকবে? তো বুঝতে পারছো, মানে এই সমীকরণে জি আর এফ না থাকলে কি থাকবে, অনলি তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই থাকবে। তো এটা হচ্ছে বিষয়টা আর কি। এই আচ্ছা, তার মানে এটা কি একটা মূল বিন্দুগামী বৃত্ত। সো দেখো এই যে মূল বিন্দুগামী, দেখছো? সো এই যে মূল বিন্দুগামী, তার মানে এখানেও সেম ঘটনা করছে, দেখছো, এই যে 4 দ্বারা গুণ করছে, মানে প্রথম অংশটুকু ক্ষেত্রফল বের করছে, লিমিট বের করছে, দেন হচ্ছে 4 দ্বারা গুণ করে পুরোটা বৃত্তের ক্ষেত্রফল বের করে ফেলছে। এই যে সিম্পল জিনিস। তো এখানে তুমি হচ্ছে ওয়াই সমীকরণ বের করবা, আর তুমি হচ্ছে কি করবা বলতো, তুমি হচ্ছে এখানে ওই যে লিমিটটা বের করবা। যেমন লিমিটটা কি হবে এখানে, সো এখানে তোমার দেখো তো লিমিটটা কি হবে, দেখো তো, এই যে বৃত্ত, সাপোজ এটা হচ্ছে বৃত্ত, এটা খুবই সিম্পলি জিনিসগুলো বোঝা যায়, বুঝতে পারছো? ধরো এটা যদি তোমার 0 হয়, তাহলে তোমার সমীকরণটা কি, দেখো তো এখানে এটা তোমার হচ্ছে 16 দিছে, তাই না? 16 দিছে, দেখো এই যে 16 দেখছো? 16 মানে কি, 16 মানে তোমার হচ্ছে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 16, তার মানে আর ইজ ইকুয়াল টু কত, 4। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, এখানে এটা 4, তাহলে এখান থেকে এখানে কত হবে, এটা 4,0 হবে। তো এটা তোমার 0,0, এটা 4,0, তাহলে তুমি যদি এটা নাও,
তো আমার লিমিটটা কত হবে দেখো তো, লিমিটটা তোমার হবে হচ্ছে এই যে 0 থেকে এই যে 4, তাহলে যে 0 থেকে 4, বাস তুমি এখান থেকে y সমীকরণ বের করে ফেলো, তাহলে 16 - x² dx, বাস ইন্টিগ্রেশন করো, 4 দ্বারা গুণ করো, দেখো সেটাই করছো। তো ইনশাআল্লাহ তোমাদের আমি তো এবার তাহলে চলে যেতে পারি হচ্ছে আমাদের অনুশীলনীতে, প্রশ্নমালাতে। প্রথম ম্যাথটা হচ্ছে y = 0, y = x এবং x = c রেখাত্রয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, মানে এখানে আমার তিনটা রেখা দিচ্ছে, দেখো y = 0, y = x আর x = 6। তুমি অলওয়েজ একটা মানে একটা আনুমানিক ফিগার ফ্রি হ্যান্ড ড্রয়িং করবা, ঠিক আছে? মানে তুমি আবার স্কেল টেক্সট দিয়ে টানবা না, জাস্ট একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং করবা। তো এখানে এটা আমাদের y অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস। এখন y = 0 রেখা, এটা কি? এটা কি আসলে ভাই? y 0 কখন হয়? যখন x অক্ষ হয়, তাই তো? আর x 0 কখন হয়? যখন তোমার হচ্ছে y অক্ষ হয়। তার মানে y 0 মানে কি বোঝাচ্ছে? x অক্ষ বোঝাচ্ছে। বাট তোমাকে একটু জাস্ট মানে ঘুরায় পেঁচানোর, মানে তোমাকে একটু কনফিউজ করার জন্য এখানে y = 0 দিছে। বাট না, এটা কিন্তু অ্যাকচুয়ালি x অক্ষ, তাই না? x অক্ষ। সো আমি x অক্ষ আঁকে ফেলছি। এরপরে দেখো y = x দিছে। দেখো কত বড় ক্রিমিনাল ওরা, দেখছো? মানে তোমারে কনফিউজ করার জন্য কত রকমের এখানে ঘটনা ঘটাইছে। এখন তোমরা চিন্তা করবা যে ভাই y = x রেখে আবার আমরা কেমনে আঁকবো? একটা বিষয় হচ্ছে তুমি জানো যে y এর ভ্যালু হচ্ছে 0, তাহলে y = x, y এর ভ্যালু 0, তাহলে x = 0, তাহলে x = 0 বা কোন রেখা? হ্যাঁ, এটা তাহলে y অক্ষ রেখা, এটা y অক্ষ। তার মানে এই দুটা দ্বারা আসলে কি বুঝাইছে? এই দুটা দ্বারা একত্রে, মানে এই দুটা দ্বারা একত্রে, মানে y = x কিন্তু নরমালি যে কোনো একটা সরলরেখা হইতো, বা যেহেতু তোমার হচ্ছে এটা আগে থেকে ডিক্লেয়ার করে দিছে, তো এইটা আর এটা মিলে কি হয়ে গেল? x অক্ষ আর y অক্ষ। তো আমরা x অক্ষ আর y অক্ষ এঁকে ফেলছি। তাহলে এখন শুধুমাত্র কি বাকি আছে? x = 6 রেখা বাকি আছে। তোমার এখানে কিন্তু কোনো y নাই, এখানে শুধুমাত্র x দিছে। x = 6, তাহলে ধরো যে 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে তোমার x এর ভ্যালু 6 হচ্ছে এখানে। তার মানে এখানে y নাই, তো y কি হবে? 0। তার মানে এই যে রেখাটা, এই যে রেখাটা, এটা কি রেখা? এটা কি হবে? এটা এটাই হচ্ছে x = 6 রেখা হবে, মানে y অক্ষের সমান্তরাল, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম, ধরো যে এই যে এটা হচ্ছে আমাদের মানে যে আমাদের যে x অক্ষটা, ঠিক আছে? এটা x অক্ষ, এটা y অক্ষ, তাই না? তাহলে এখানে x অক্ষ y অক্ষ কি একে অপরকে ছেদ করছে এই বিন্দুতে, তাই না? তাহলে এবার এই ছেদ বিন্দু আর এখানে এই বিন্দুটা আমাদের যোগ করতে হবে। যোগ করে দাও, বাস যোগ করে দিলাম আমরা। এইবার হচ্ছে আমাদের এখান থেকে এটা পোর্শন আসলে আমাদের কেটে নিতে হবে। আমি ধরলাম হচ্ছে এটা এই পোর্শনটুকু, আমি এটা কেটে নিলাম। এটা কি? এটা হচ্ছে আমাদের, আর এই রেখাটা কি বলতো? এই রেখাটা আমরা এটাকে বলতাম, এটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে y = 0, মানে এই যে এই রেখাটা, এটাকে বলতে পারি হচ্ছে আমরা y = 0। আর এটাকে কি বলতে পারি আমরা? এখানে y = x বলতে পারি। আর এটা কি? এটা তোমার হচ্ছে dy dx, তাই না? dx, এটা dx। তাহলে মোটামুটি আমাদের আসলে ডিক্লেয়ার করা হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা ম্যাথের দিকে যেতে পারি, ম্যাথে। তাহলে ম্যাথ দেখো, সরি, আচ্ছা আচ্ছা, এখানে তো যেহেতু আমি dx দিছি, তার মানে কি আমাকে অবভিয়াসলি y কে ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? y কে ইন্টিগ্রেশন করতে হবে। সো এখন y কে যদি ইন্টিগ্রেশন করি, তার মানে আমাকে এখন পুরো এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে, ত্রিভুজটার ক্ষেত্রফল, তাই না? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো এখন ক্ষেত্রফল বের করার জন্য আমাদের সীমা বের করতে হবে। তো এটা হচ্ছে আমাদের 0,0 বিন্দু, আমরা বুঝতেই পারতেছি, কারণ x অক্ষ আর y অক্ষ একে অপরকে যে বিন্দু ছেদ করে তাকে কি বলে? মূল বিন্দু বলে। তো এটা তোমার মূল বিন্দু, 0,0। এই বিন্দুটা হচ্ছে এই রেখাটা কি? এই রেখাটা তোমার হচ্ছে x = 6। এটা আমি একটু নিচে আঁকি, এটা আমি একটু নিচে লিখি, ঠিক আছে? এটা তোমার হচ্ছে যে x = 6। তার মানে এটা কি? এটা তোমার হচ্ছে 6 বিন্দু, রাইট? সো তাহলে এটা কি হবে? এটা 6, এবং এখানে কি y আছে কোনো? আচ্ছা, আমি একটা জিনিস ভুল করছি, সেটা কি জানো? ভুলটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা কিন্তু 6,0 বিন্দু না, সরি, এটা হচ্ছে 6,0 বিন্দু। এটা মানে এখানে তো কোনো y নাই, তার মানে কি y এখানে 0। এখানে যদি আমি লিখি, তার মানে এখানে তো y এর ভ্যালু আছে। সো এটা কিন্তু আমি ভুল করছি, ঠিক আছে? মানে আমি তোমাকে একটু জাস্ট বুঝাই বলতে গিয়ে জাস্ট একটু কনফিউজ হয়ে গেছি। এটা কিন্তু কোনো বিন্দু না, এটা কি? এটা জাস্ট আমি একটা রেখা টানছি। এই যে x = 6 রেখাটা, সেই রেখাটাকে আমি বৃদ্ধি করছি আর কি। মানে এই যে রেখাটা আমি জাস্ট এই পর্যন্ত টানছি, দেন হচ্ছে এই রেখা আর এই রেখা, এই রেখাটা আমি ছেদ করছি, এই পার্থক্য, মানে এইটাই করছি আর কি, নাথিং।
তো বিন্দু কি কি আসতে আমার বিন্দু হচ্ছে এই যে এটা হচ্ছে বিন্দু, তাহলে এটা তোমার হচ্ছে 6,0 বিন্দু, এটা হচ্ছে 0,0 বিন্দু, তাই না? আর এইটা তাহলে কি হবে? এটা যেহেতু যেহেতু y is equal to x, তাহলে x is equal to যদি 6 হয় তাহলে y is equal to কি হবে? 6 হবে। তাহলে এই বিন্দুটা কি হবে? এই বিন্দু তোমার হবে হচ্ছে 6,6। তাহলে দেখো এই যে 0,0 6,0 6,6 তিনটা বিন্দু পেয়ে গেছি আমরা, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোত্থেকে কি নিব? আমরা কি এখান থেকে এটা নিচ্ছি নাকি আমরা এখান থেকে এটা নিচ্ছি? যদি আমরা এখান থেকে এটা নেই তাহলে আমরা কি করব? তাহলে হচ্ছে আমরা এই 0 থেকে 6 নিতাম। বা যেহেতু হচ্ছে আমরা এখান থেকে নিচ্ছি তাই হচ্ছে আমরা এই 0 থেকে এই 6 নিব। বুঝতে পারছো? তো আমাদের লিমিটটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তাহলে লিমিটটা কি হবে? তাহলে লিমিট তাহলে হবে হচ্ছে মানে সীমা, হ্যাঁ, লিমিট তো লেখা যাবে না এভাবে, সীমা লিখবা। সীমা x is equal to 0 থেকে x is equal to 6, তাই না? এটুকু তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর এইটাকে একটা ত্রিভুজ, সো এই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করতে হবে। আমি ধরলাম ত্রিভুজটা তোমার হচ্ছে সাপোজ এবিসি, সাপোজ ধরো যে এ, একটু লাইট লাইট কালার দিই, দাঁড়াও। ধরো যে এ, এটা হচ্ছে সাপোজ ধরো যে বি, এটা হচ্ছে সাপোজ ধরো সি। তাহলে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ঠিক আছে, আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের করতেছি। সো ইন্টিগ্রেশন অফ 0 টু কি হবে? 6। এরপর কি y dx, তাই না? y dx। আচ্ছা, এবার আসো এখানে y এর ভ্যালু কি? এখানে দেখো y এর ভ্যালু এখানে এক জায়গায় 0 দিছে, এটাকে তুমি নিবা? কখনোই নিবা না এটা, তাই না? এখানে x ইকুয়াল 6 দিছে, তুমি কি এটা নিবা? কখনোই এটা নিবা না। তুমি নিবা কি? এই যে এটা নিবা, যেটা তোমার কিছু একটা দেখাচ্ছে আর কি, সেটাকে তুমি নিবা। সো দেখতে পাচ্ছি এখানে y ইকুয়াল হচ্ছে x, মানে এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। সো এই যে x dx হয়ে গেল, তো 0 থেকে 6। তাহলে এই যে ইন্টিগ্রেশন করলে কি হবে? কি হবে? x²/2, তাই না? সো এই যে 6 0, তাহলে এই যে 6²/2 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, হ্যাঁ, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সো এটা কি হবে? 6 6 36, আর 36 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 18। তাহলে 18 কি হবে? এটা স্কয়ার ইউনিট বা বর্গ একক, যে কোনো একটা লিখবা, বর্গ একক, ঠিক আছে? যেমন দেখো আমরা যদি একটু দেখি একের অ্যান্সার, এই দেখো 18 বর্গ একক, ঠিক আছে? সো আই হোপ তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমি জাস্ট এবার লাস্ট একটা অঙ্ক করে দিই আজকের মতো, যেহেতু আমরা আজকে অনেক কথা বলছি চ্যাপ্টার নিয়ে, সো আমরা আর আজকে আর সামনে আগাবো না, আমরা একটা এই মানে এই অঙ্কটা করে ফেলি দ্রুত। এন্ড আই হোপ এখানে 2 আর 3 হচ্ছে সেম অঙ্ক, সো এক্ষেত্রে যদি 2 নাম্বার করে ফেলো তো তোমার 3 নাম্বারও ক্লিয়ার হয়ে যাবে। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদেরকে যখন আমি এই যে মানে উদাহরণটা বুঝাইলাম, সো দেখো উদাহরণে কি করছিলাম, আমরা কিন্তু একটা উপবৃত্তের ক্ষেত্রফল বের করছিলাম, তাই না? সো এখানে দেখো ওই সেম জিনিসই করছে, উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে, বাট কার? দেখো তো প্রথম চতুর্ভাগের। তার মানে আমরা যে উদাহরণে এখানে যে আমরা 4 দ্বারা গুণ করছিলাম, সো এই অঙ্কটা করার সময় এই 4 এর 1 করার সময় তুমি হচ্ছে 4 দ্বারা গুণ করবা না, তুমি জাস্ট ওই ডিরেক্টলি এই y থেকে সমীকরণ বের করবা, তুমি হচ্ছে লিমিট নিবা, নিয়ে জাস্ট ইন্টিগ্রেশন করে দিবা। দেখো তোমাদের কিন্তু তাহলে এই যে 1 থেকে 4 এর 1 পর্যন্ত কিন্তু মোটামুটি অঙ্ক আজকে এখানেই শেষ, তাই না? তারপরে আমি জাস্ট 2 নাম্বারটা করে দিচ্ছি, মানে 2 নাম্বারও আমি বুঝাইছি, জাস্ট ধরাই দিচ্ছি 2 নাম্বারটা। তো 2 নাম্বারটা দেখো আমাদের বলছে হচ্ছে x² + y² ইজ ইকুয়াল টু হচ্ছে r², এই বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা সবসময় জানি যে বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তাই না? তো এই πr²টা কোত্থেকে আসছে এটা বের করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা, তাহলে চলো বের করি। তাহলে এই যে πr², বৃত্তের ক্ষেত্রফল যে πr², তোমরা এটা আজকে জানবা, আজকে তোমার ডেভেলপ করবা। এতদিন ছোটবেলা থেকে তোমার জাস্ট শিখেই আসছো যে πr², এখন তোমার দেখবা যে আসলে কিভাবে πr² হয় এই বৃত্তের ক্ষেত্রফল। তাহলে সবার আগে কি করব? একটা আনুমানিক ফিগার রাখলাম একটা বৃত্তের, এন্ড তুমি বুঝতেই পারতেছো যে এখানে আমার 4টা অংশে বিভক্ত হয়ে গেছে বৃত্তটা। সো অবভিয়াসলি 4টা অংশের ক্ষেত্রফল বের করা ইম্পসিবল। তো আমরা কি করবো? আমরা যেকোনো একটা অংশ ধরে নিব, দেন হচ্ছে আমরা 4 দ্বারা গুণ করবো, তাই না? সবার আগে কাজকে আমার লিমিট বের করা। এন্ড তোমাদেরকে আমি অলরেডি বলে রাখছি যে এটা হচ্ছে বৃত্তের প্রমিত সমীকরণ, এন্ড প্রমিত সমীকরণ মানে হচ্ছে বৃত্তের কেন্দ্র কি। সো এই বৃত্তের এই কথাগুলো সব লিখবা, বুঝছো, যে এটা হচ্ছে তোমার বৃত্তের প্রমিত সমীকরণ, এটাকে তুমি সাপোজ নাম্বার 1 দিয়ে দিলা।
লিখবা যে 1 নং সমীকরণটি বৃত্তের প্রমিত সমীকরণ এবং হচ্ছে এর কেন্দ্র হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে আর। তার মানে এর কেন্দ্র 0,0 তুমি দিয়ে দাও, ঠিক আছে? এবং এর ব্যাসার্ধ কত হবে? এই ব্যাসার্ধ হচ্ছে তোমার আর হবে, আর। সো তাহলে এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা এটা হচ্ছে তোমার r,0 হবে, তাই না? যেহেতু তোমার হচ্ছে এটা x অক্ষের উপর পড়তেছে, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো এটা হচ্ছে x অক্ষের উপর পড়তেছে, x অক্ষের উপর y হচ্ছে 0, তার মানে এটা কি হবে? 0 থেকে r, 0 থেকে r, সো r,0 বিন্দু। তাহলে এই বিন্দু আর এই বিন্দু তোমার হচ্ছে 0,r। তাহলে তোমাকে এখান থেকে একটা দাগ টানতে হবে, একটা অপশন মানে একটা প্রশ্ন তোমাকে কেটে নিতে হবে। সো তুমি মনে করো যে এই প্রশ্নটা তুমি কেটে নিছো, এই প্রশ্নটার নাম কি? dx। তুমি dx পোর্শন কেটে নিছো এখান থেকে। তো তোমার লিমিট তাহলে এবার কি হবে? লিমিট 0 থেকে r হবে লিমিট। তো এখানে তোমার লেখো, তুমি যেখানে সীমা, এখানে লেখো বিষয়টা যে সীমা। আর এছাড়া তুমি হচ্ছে এখানে একটা বিন্দু নিয়ে নিতে পারো, যেমন এটা হচ্ছে তোমার ও বিন্দু, এটা তোমার হচ্ছে এ বিন্দু, এবং এটা তো সামান্য তুমি নিলা বি, তাহলে মানে বৃত্ত ও এ বি আর কি। তাহলে তুমি এখানে লিখে দিবা যে ও হচ্ছে 0,0 আর এ হচ্ছে r,0। জাস্ট ডিক্লেয়ার করে দিলে আর কি, বুঝছো? কারণ এতটা তো আসলে কমপ্লেক্স, মানে এতটা তো আসলে ইজি ভাবে লেখা যাবে না পরীক্ষা খাতায়, তোমাকে একটু এক্সপ্লেন করে লিখতে হবে বিষয়গুলা। নিজের ভাষায় বিষয়গুলো, কথাগুলো নিজের ভাষায় লিখবা, কোনো বই মুখস্থ করবা না বা কোনো গাইড মুখস্থ করবা না। তাহলে আসো এবার লেখো এবার তাহলে সীমা x ইজ ইকুয়াল টু 0 হতে x ইজ ইকুয়াল টু r, তাই না? এবং এবং 1 হতে পাই y স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে r স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, তোমার কাছে একটা y সমীকরণ বের করতে হবে। তো সুতরাং y ইজ ইকুয়াল টু কি হবে? প্লাস মাইনাস r স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ওকে, এন্ড অবভিয়াসলি আমার এখানে আসলে কোনো ধরনের ওই মানে প্লাস মাইনাস ঝামেলা কোনো যায় না। তো আমরা ডিরেক্টলি আসলে পজিটিভটাই নিয়ে ইন্টিগ্রেশন করব। তাহলে আসো তাহলে এবার ইন্টিগ্রেশন করে ফেলি। সুতরাং তোমার হচ্ছে এই যে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের আহ, বৃত্ত বৃত্ত ও এ বি এর ক্ষেত্রফল, নাকি ও এ বি এর ক্ষেত্রফল। ওকে, তো এটা কি হবে? ইন্টিগ্রেশন অফ এই যে 0 টু r, লিমিট কি? যে 0 থেকে r, y dx। y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে তোমার এই যে রুট ওভার আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এন্ড এবার হচ্ছে আমাদের মেইন ইন্টিগ্রেশনের কাহিনী, সরি ইন্টিগ্রেশনের কাহিনী তোমার আশা করি সবাই যেটা জানো যে কি করতে হবে বলতো। আমাদের হচ্ছে এবার এখানে ওই যে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, তোমার ডিরেক্টলি আসলে তোমাদের যদি শর্টকাট ফর্মুলা মনে থাকে, ফর্মুলা শিট থেকে তোমার ডিরেক্টলি আসলে এখানে ইনপুট করতে পারো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি হয়। কিন্তু ওইটা আসলে কখনো প্রেফার করি না আমি, বিকজ ওটা তোমার শর্টকাট ফর্মুলা, এন্ড এইচএসসি তে কোনো শর্টকাট ফর্মুলা অ্যাপ্লিকেবল না। তো আমাদের কাজ কি? এখানে ইন্টিগ্রেশন করা। তোমাদেরকে অলরেডি আমি বলে রাখছি, যখনই তোমরা দেখবা যে এই ধরনের টার্ম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তখনই তোমাদের কাজ হচ্ছে লেট, আচ্ছা এই স্ক্রিনটা আসলে ছোট হয়ে গেছে মানে এই অঙ্কটা করার জন্য, যে লেট এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, তাই না? এ সাইন থিটা, এখানে এর ভ্যালু কত? আর। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কি হবে? আর কস থিটা। এন্ড এখানে আমরা লিমিট চেঞ্জ করে ফেলতেছি, তাই না? আমরা এখানে ফাংশন চেঞ্জ করে ফেলছি, হুইচ ইজ এক্স ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। সো অবভিয়াসলি এখানে আমাদের কি হয়ে যাবে বলতো? এখানে হচ্ছে আমাদের মানে এক্স থেকে থিটাতে চেঞ্জ করছে, সরি থিটাতে চেঞ্জ করছে। সো এখানে অবভিয়াসলি কি হবে? আমাদের এবার লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। সো এক্স থিটা, এই যে তাহলে আমরা এখানে লিমিটটা চেঞ্জ করে ফেলি। তো এক্স এর ভ্যালু হচ্ছে এখানে একবার 0 আর একবার হচ্ছে আর, 0 একবার হচ্ছে আর। তো 0 যখন নিবা তখন কি হবে দেখো তো। এখানে তাহলে একটা সমীকরণ তুমি বের করে রাখো এখান থেকে। সেটা কি? সেটা হচ্ছে তোমার থিটা ইজ ইকুয়াল টু, দেখো এক্স এর নিচে আর চলে আসবে এন্ড এটা সাইন ইনভার্স হয়ে যাবে। তো সাইন ইনভার্স এক্স বাই আর, এটা হচ্ছে আমার থিটার ইকুয়েশন। তাহলে এবার দেখো তুমি এখানে এক্স এর ভ্যালু বসাও আর, এক্স এর ভ্যালু তুমি 0 বসাও, তার মানে সাইন ইনভার্স 0। সাইন ইনভার্স 0 মানে কি? 0। এবার তুমি হচ্ছে এক্স এর ভ্যালু আর বসাও, তাহলে আর 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 কাটাকাটি থাকবে কি? সাইন ইনভার্স 1। কখন সাইন ইনভার্স 1 হয়? যখন তোমার হচ্ছে সাইনের ভ্যালু, যখন থিটার ভ্যালু কি হয়? 90 ডিগ্রি হয়। তার মানে সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এটা তোমার কি হয়ে যাবে? পাই বাই 2। সো লিমিট চেঞ্জ হয়ে গেল 0 থেকে পাই বাই 2। তাহলে এখানে কি হচ্ছে? এটা আর স্কোয়ার মাইনাস এই যে এক্স এর ভ্যালু কি? আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা হোল স্কোয়ার এন্ড ডিএক্স এর ভ্যালু কি? আর কস থিটা। বাস। আর সরি আর কস থিটা, এখানে এখানে কিন্তু একটা জিনিস মিস করছি, সেটা কি বলতো? ডি থিটা। সো আর কস থিটা ডি থিটা।
তাহলে আমাদের মোটামুটি কিন্তু ইন্টিগ্রেশন করার একটা পর্যায়ে চলে আসছে। এবার আসলে তাহলে একটু আমরা প্রথম দিকটা মুছে দিই, আসলে এটা দরকার নেই আমাদের। তোমাদের আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। সো এখান থেকে আমি আসি তাহলে এবার। তাহলে যে 0 to π/2, এখান থেকে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখানে আমি আর স্কোয়ার কমন নিতে পারি ভিতরে। তো এই যে আর স্কোয়ার কমন নিলাম, তাহলে এটা কি হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে আর কস থিটা ডি থিটা। তাহলে এই যে আর স্কোয়ারটা যেহেতু এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, সো অবভিয়াসলি উই ক্যান মেক ইট আউট। সো অবভিয়াসলি এটা আর হয়ে যাবে বাইরে বের হয়ে আসলে, রুট ওভার আর স্কোয়ার কাটাকাটি। সো 0 to π/2, ভিতরে কি থাকতেছে তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, কজ স্কোয়ার থিটা, তাহলে রুট ওভার কজ স্কোয়ার থিটা। এন্ড এটা আসলে একবারে লেখা যায়, সেটা কি বলতো, যে রুট ওভার কজ স্কোয়ার থিটা মানে স্কোয়ার আর রুট কাটাকাটি, তাহলে থাকবে কি অনলি কস থিটা। সো ডাইরেক্ট কস থিটা লিখে দাও, হয়ে গেল। তাহলে এখানে একটা আর আছে, সো এই আরটা বাইরে বের করে নিচ্ছে, তাহলে কি হয়ে যাবে, এটা আর স্কোয়ার, তাই না? এটা ঠিকভাবে লিখি, তাহলে এই যে এটা হচ্ছে আর স্কোয়ার হয়ে গেল। তাহলে থাকবে কি অনলি কস থিটা জি থিটা। সো একবারে লেখা যেত কস স্কোয়ার থিটা, সমস্যা নাই। সো আর স্কোয়ার π/2 কজ স্কোয়ার থিটা ডি থিটা। তোমাদেরকে আমি অবভিয়াসলি শিখাই দিছি যে যখন হচ্ছে তুমি দেখবা যে কজ স্কোয়ার এক্স আছে, বা সবাই জানো যে ইন্টিগ্রেশন অফ কজ স্কোয়ার এক্স মানে কি, এটা ইন্টিগ্রেশন সূত্র কি হয়, ডিএক্স, এটা কি হয় 1/2 এক্স প্লাস সাইন 2x/2, তাই না? তো তোমার যদি এটা মনে থাকে, তুমি ডিরেক্টলি আসলে এটা ইনপুট করতে পারো এখানে। অথবা তোমার যদি মনে না থাকে, তাহলে তুমি কি করবা বলো তো, ওই যে তুমি, তোমার কাজ হচ্ছে এখানে ওই যে হাফ আনবা। সবার আগে এখানে একটা হাফ আনো, যে হাফ, আমি এখানে লিখি হাফ 0 to π/2, এখানে আর স্কোয়ার আছে, সো আর স্কোয়ার দিয়ে দিচ্ছি। সো হাফ, তাহলে এটা হয়ে যাবে 2 কজ স্কোয়ার থিটা ডি থিটা, তাহলে এটা তোমার হয়ে যাবে 1 প্লাস কস 2 থিটা। এগুলা ক্লিন করে দিচ্ছি, এগুলা লাগবে না, তোমাদের তো আশা করি তোলা হয়ে গেছে এতক্ষণে। তো এটা তোমার হচ্ছে 1 প্লাস কস 2 থিটা, বাস। এবার তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে দেখো এই যে 1 কে ইন্টিগ্রেশন করলে হয় কি থিটা, আর কস 2 থিটা কে ইন্টিগ্রেশন করলে কি হবে 1/m, তাহলে যে 1/2 সাইন 2 থিটা, বাস। আর স্কোয়ার বাই 2, এই লিমিট অ্যাপ্লাই করে দাও, π/2 0। ওকে, তাহলে যে পাই স্কোয়ার বাই 2, এবার তুমি দেখো লিমিট অ্যাপ্লাই করো, আপার লিমিট π/2 প্লাস সাইন 2 ইন্টু π/2, মানে সাইন 2 ইন্টু থিটা ডিভাইড বাই কত 2, তাই না 2। এরপরে দেখো সব, এরপরে কি লেখা দরকার আছে, এবার জিরো, দেখো এখানে জিরো আর এখানে তোমার জিরো, তাহলে সাইন জিরো ভ্যালু জিরো, এটা ভ্যালু জিরো। সো এটা লিখলে এনাফ। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দেখো এখানে সাইন সাইন পাই সাইন পাই এর ভ্যালু কত জিরো না, সাইন পাই এর ভ্যালু কত জিরো। সো পাই স্কোয়ার বাই কত হচ্ছে এটা তোমার টোটালি জিরো হয়ে যাচ্ছে। সো এটা তোমার কি থাকতেছে আলটিমেটলি, এটা তোমার হচ্ছে আর স্কোয়ার, সরি এটা হচ্ছে আর স্কোয়ার, আমি রিয়েলি সরি, এটা একটু ভুল লিখে ফেলছি, এটা আর স্কোয়ার হবে, তো ভুলে আমি পাই স্কোয়ার লিখে ফেলছিলাম। তো এখন তাহলে কি থাকতেছে অনলি আমাদের পাই আর স্কোয়ার বাই 4, এটা সব জিরো, এটা তোমার তাহলে পাই আর স্কোয়ার বাই 4 থাকতেছে। তাহলে দেখো বিষয়টা আমরা তাহলে মোটামুটি জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে এই পোর্শনটুকু, এই যে এই পোর্শনটুকু, এটার ক্ষেত্রফল কত, তাহলে পাই আর স্কোয়ার বাই 4। সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল 4 ইন্টু পাই আর স্কোয়ার বাই 4, ইট মিনস পাই আর স্কোয়ার ইউনিট। সো আই হোপ তোমাদের এতদিন ছোটবেলা থেকে তোমার যে সূত্র শিখে আসছো যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তোমাদের আশা করি আজকে ক্লিয়ার হয়ে গেল যে কেন বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, কারণটা হচ্ছে এই ইন্টিগ্রেশন করে করে এই সূত্রটা ডেভেলপ করা হয়েছে। সো এভাবে করে আসলে শুধুমাত্র বৃত্ত না, এভাবে করে তোমার হচ্ছে সকল ধরনের জ্যামিতিক তোমার ক্ষেত্র, যে কোনো ধরনের জ্যামিতিক ক্ষেত্র, এনিথিং, পৃথিবীর সব ধরনের শেপ, একটা পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, 100 ভুজ যদি হয়, সেটাকেও আসলে ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফল বের করা পসিবল। আদারওয়াইজ নো আসলে ওয়ে, এছাড়া কোনো ওয়ে নাই। তো যাই হোক, আজকের তো ক্লাস তাহলে এই পর্যন্তই। আমি তোমাদেরকে কি কি পড়ালাম আজকে, তোমাদেরকে হচ্ছে আমি আজকে তাহলে যে 1 2 3 4 এর 1, তোমাদের হচ্ছে 3 নাম্বার অঙ্ক তো হুবহু সেম 2 এর মতো, জাস্ট এখানে হচ্ছে আর এর ভ্যালু দিয়ে দিছে 4, মানে আর স্কয়ার ভ্যালু 4 দিয়ে দিছে, মানে আর এর ভ্যালু হচ্ছে 2।
আর 4 এর 1 হচ্ছে তোমার হুবহু ওই যে উদাহরণ 2 আরকি, তোমাদেরকে উদাহরণ দিয়ে আমি বুঝাই দিছি। সো আমি হচ্ছে নেক্সট ক্লাসে 4 এর 2 নাম্বার থেকে শুরু করব। তো তোমাদের হচ্ছে মোটামুটি আজকে আমি এই চ্যাপ্টারের একটা মানে আনুষঙ্গিক মানে একটা ইয়া করছি আরকি, একটা প্রাসঙ্গিক নলেজ তোমাদেরকে দিছি আমি। উদাহরণগুলো বুঝাই দিছি। দেন হচ্ছে তোমাদেরকে আমি অনুশীলনীর 1, 2 এবং 3, 4 এর 1 তোমাদের আমি বুঝাই দিছি। ওকে? সো আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লাগছে। সো জয়েন করার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।